দাদা ও দাদা, ভগবান ভগবান সব এর মধ্যে নিজের চতুর্দিকটা দেখিয়ে দিলেন। ভগবান যদি বলতে হতো এর মধ্যে, প্রকাশ্যে জবাব দিয়ে দিলেন। যান কীর্তনে ঝাঁপিয়ে পড়ুন। মন একেবারে হরি বল হরি বল হরি বল রে, একবার হরি বল হরি বল হরি বল রে, একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জলে হরি স্থলে হরি, চন্দ্রে হরি সূর্যে হরি, জলে হরি স্থলে হরি হরি, জলে হরি স্থলে হরি, চন্দ্রে হরি সূর্যে হরি, জলে হরি স্থলে হরি হরি সূর্যে হরি, অনলে হরি 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 কীর্তন করতে করতে দেখছেন ঠাকুর নিজে তালি দিয়ে কীর্তন করছেন, আর কিশোরী মোহন দেখছে তাকিয়ে তাকিয়ে। কীর্তন করতে করতে ঠাকুর হঠাৎ তার রূপের পরিবর্তন হচ্ছে। কখনো বা গৌর রূপ ধারণ করলো ঠাকুর, কখনো বা কৃষ্ণের রূপ ধারণ করছে, কখনো লাল মনের রূপ ধারণ করছে। একে একে সাত রঙের জন্ম হলো। দেখতে দেখতে ঠাকুর নাচতে নাচতে সতীশচন্দ্র গোস্বামী গায়ে হেলিয়ে পড়ল। সবাই বলছে ঠাকুর ঠাকুর ধ্যানস্থ হয়েছে। শহীদাও মেঝেতে যে যার মতো পরীক্ষা করছে। কেউ নারী দেখছে, শরীরে কোনো প্রাণের চিহ্ন নেই, যেটা পূর্ণপুঁথিতে আছে দেখবেন, শরীরে কোনো প্রাণের চিহ্ন নেই। যে যার মতো করে পরীক্ষা করছে। সত্যি তো, সত্যি যদি হয় তবে তবে পরীক্ষা তো তিনি দিয়ে এসছেন, পরীক্ষা নিশ্চয়ই দেবেন। দেখি যাও তো থার্মোমিটার টেনে বগলের মধ্যে দিয়েছে কি দেখি তাণ্ডব ব্যাপার। যেখানে থার্মোমিটারের কাঁটা সেখানে দাঁড়িয়ে আছে, আবার দাও আবার দাও আবার দিচ্ছে কি দেখি। এই তো মাপক যন্ত্রের শেষ মাপে 110। যতবার দেয় ততবার একবার কিছুই নেই, একবার 110। এখানে শেষ হয়নি। তাকে পরীক্ষা করার জন্য একটা লাল রঙের টিকা ঠাকুরের হাতের উপর বসিয়ে দিল। ভক্তরা চিৎকার করলো দয়াময় খানা হাতের মধ্যে বসে রইল। জীবদহের গন্ধে ঘরটা ভরে গেল। কেউ কাঁদছে, কেউ পরীক্ষা করছে। অঙ্গ পুড়ে যাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। অথচ পরে রঙে ব্যথা লাগিয়ে সে থাকতে পারে না। গাছের পাখি নিচে পড়েছে বর্ষার দিনে, তাকে কুড়িয়ে নিয়ে তাপ দিয়ে তাকে আবার ছেড়ে দিয়েছে। অথচ নিজে অঙ্গ ভস্মীভূত হচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। এতে কিন্তু শেষ হয়নি। ডাক্তারের নালী পরীক্ষা করার একটা পেন এনে ঠাকুরের ডান হাতে যিশুর মতো ক্রুশ যুদ্ধ করল। ভক্তরা কাঁদছে, দেহটা একটুকু কাঁপলো না, একটুকু রক্ত বের হলো না। সবাই বলল এই তো মহাসমাধি, এই কি ভাব। এক বাক্যে স্বীকার করলো
হঠাৎ হঠাৎ ঠাকুরের বাম পায়ের বুড়ো আঙুলটা থরথর করে কাঁপছে। বাম পায়ের বুড়ো আঙুলটা কাঁপতে কাঁপতে ডান পায়ের বুড়ো আঙুলটা এই দুটো বুড়ো আঙুল কাঁপতে 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 একবারে স্থির। হঠাৎ গোটা শরীরটা 2-3 হাত উঁচুতে উঠে গেল, আবার নিচে পড়ল। তাকিয়ে তাকিয়ে সবাই দেখছে কি অদ্ভুত খেলা। কিছুক্ষণের মধ্যে সারা শরীরটা পেঁচিয়ে যাচ্ছে গরু গাড়ির চাকার মতো। একবারে আবার সেই খেলা শতাধিক আসন ঠাকুরের মধ্যে হয়ে গেল। এক কোণে বসে বসে সতীশচন্দ্র গোস্বামী খাচ্ছে। আর যারা নাকি আগুন দিয়েছিল, যারা নাকি আগুনে দিল, যারা নাকি প্রেগে পুঁতে দিল ঠাকুরের চরণে এসে লুটায়ে তুমি আমাদের নিজ গুণে ক্ষমা ক্ষমা করো গো ঠাকুর। আমাদের নিজ গুণে তুমি নিজ গুণে ক্ষমা বলি কত পরীক্ষা দিয়েছ তুমি হে এরপরে শরীরে কোনো প্রাণের চিহ্ন নেই। তবে কত যেন বাণী ভুলে যাচ্ছে, তখন এগুলো যে লিখে রাখতে হবে এটা কেউ বুঝে উঠতে পারেনি। কিছু কিছু লেখা হয়েছিল পূর্ণপুঁথি আপনারা জানেন, কিন্তু সবকিছু লেখা হয়নি। একে ভাবা দীক্ষের অপ্রয়োজন উক্তি না সত্যি ভাবার্থ? যাই হোক, সবাই চিৎকার করে করে নাম করছে। যাই হোক, এই অবস্থা ভালো লাগছে না ঠাকুরের। ঠাকুর তো অচল চক্র, কিশোরী মহা ঠাকুরের গানের কাছে গেল। ঠাকুর অচৈতন্য, বলো ঠাকুর, বলো বলো হরি বল, বলো ঠাকুর, বলো হরি বল, বলো ঠাকুর, বলো হরি বল, হরি
হরি ভাবভঙ্গির পর এমন করে জল খেতে চায়, একজন ছুটের জন্য জল আনতে ঠাকুরের মুখ থেকে বেরিয়ে বলে, না রে, আমি তোদের হাতে জল খাবো না, আমি গোসাইয়ের হাতে জল খাবো, পদ্মার জল। সতীশচন্দ্র গোস্বামী বলছে, ঠাকুর তুমি আমার হাতে জল খেতে চেয়েছো, আমি নিজের চোখে দেখলাম তোমার শরীরের বহিঃপ্রকাশ, আমি নিজের চোখে তোমার শরীরের নির্যাতন দেখলাম, আবার তুমি আমার হাতে জল খেতে চেয়েছ ঠাকুর। আমি যাবো ঠাকুর, আমি যাবো, আমি তোমার জন্য পদ্মা থেকে জল আনবো ঠাকুর, আমি তোমার জন্য পদ্মা থেকে জল আনবো। ছুটে চললেন, পদ্মা থেকে জল আনলেন, ঠাকুর জল খেলেন। ঠাকুর বললেন, ডাক্তার কিশোরী মোহনকে, কিশোরী দা, এই ঘাটটা কেমন জ্বালা করছে, পোড়া জায়গাটা দেখি একটা কিছু লাগিয়ে দেবে নাকি গো? ও কিশোরী দা, কিশোরী মোহন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেরেছিস, বেশ করেছিস, কত ক্ষমা দেখেছিস। নিতাই বলেনি, মেরেছিস কলসের খানা তাই বলে কি ফেলতে বলো? ঠাকুর বললো, আয় তোদের কাছে, আমি তোদের আলিঙ্গন দেব। সবার চোখে তখন করুণার জল। সতীশচন্দ্র গোস্বামীর মনে একটাই ধারণা, ঠাকুর সম্বন্ধে আমাকে অনেক জানতে হবে। পুলিনকে বলল, পুলিন, তোমার ঠাকুরের দুটো কথা শোনাও না। কি বলবো? তার কথা আমি কি বলতে পারি? আচ্ছা, আমি তাহলে কিশোরীর বাড়িতে যাই। কিশোরীর বাড়িতে গেল, কিন্তু কিশোরী মোহন বাড়িতে ছিল না। কোথায় যাব? আচ্ছা, আমি কার কাছে শুনবো আমার ঠাকুরের কথা? আমি ঠাকুরের কথা কার কাছে শুনবো? না না, মনে পড়েছে, আমার সারা যোগেশ আছে। যোগেশ ঠাকুরের অন্তরঙ্গ বন্ধু, আর আমার সারা, আমি যাবো শ্বশুর বাড়ি, সেখানে গিয়ে ঠাকুরের কথা শুনতে পাবো। শ্বশুর বাড়ি গিয়েছি, জামাইকে আদর আপ্যায়ন করতে ব্যস্ত, কিন্তু মন পড়ে আছে জামাই কখন শালাবাবুকে পায়। দুপুরবেলায় যোগেশকে পেয়েছে। যোগেশ, এই যোগেশ, এই যোগেশ, বলনা রে তুই ঠাকুরের কথা আমাকে একটু বল না। তার কথা কি বলবো গো জানো? একদিন কি হয়েছে জানো? একদিন বাড়ির ওখান থেকে হাঁকা দিচ্ছে, যোগেশ, এই যোগেশ, যোগেশ। আমি তাড়াতাড়ি করে বার হয়ে এলাম। বলে, কি বলছো? যোগেশ, এই যোগেশ, আমার না বড় খিদে পেয়েছে রে যোগেশ, তুই আমাকে গরম গরম জিলিপি আর গরম গরম পান্তুয়া খাওয়াতে পারিস? ঠাকুর, তুমি খেতে চেয়েছো আর আমি তোমাকে খেতে দিতে পারছি না। এমন সময় অনন্ত মহারাজ এসেছে। ছেলে মানুষই করছো কেন? চলো পূর্ণদার বাড়িতে গিয়ে তোমাকে খাওয়াবি তো? খাওয়াবি তো? আমার খেতে খুব ইচ্ছা হয়নি। অমনি, ও অনন্ত খাওয়াবি? চল চল। বাড়িতে গিয়েছে, ঠাকুরকে বসিয়ে দিয়ে আবার কীর্তন, কীর্তন তুমুল তুমুল পেতে কীর্তন হচ্ছে। তুমুল তুমুল কীর্তন করতে করতে কীর্তন হচ্ছে, তুমুল কীর্তন। কানো ভজনি গুরু না এ মানব জনম কাইসে,
কীর্তন হয়ে গেল, ঠাকুর জল খেতে চাইলেন, ঠাকুরকে জল দিলেন, ঠাকুর জল খেয়ে উঠলেন, উদ্গার তুললেন কীর্তনের পরে, মানে বলে খাওয়া যাবে তার হয়ে গেছে আর কেউ বলে যা জল খেয়েছি, ঠাট্টা করো না, খাবার এনেছি, তুমি জল খেয়েছো তো, খাবার এনেছি, তোমাকে খাবার দেওয়া হবে। আরে কবার খাবো রে, বলছে খাবার আছে, ঠাট্টা করো না। মালতীর বউ ওই ঘরে ঠাক না দিয়ে রেখেছে, কপাট বন্ধ, খুলে দিচ্ছে, খাবার নেই। পুলিন এসে বললো ঠাকুর খাবারগুলো কবার খাবো রে, খেয়েছি, হাতটা শুকে দেয়, আমার মুখ শুকে দেয়। সত্যি দেখা গেল ঠাকুরের হাতে গন্ধ পান্তুয়া জিলিপি, কিন্তু তিনি খেলেন কিভাবে, বলে ওরে আমি মানুষ হয়ে খাইনি রে, আমি শিয়াল হয়ে খেয়েছি। ওই দেখ না বেড়ার ফাঁকে ঢুকতে গিয়ে আমার মাথাটা কেমন ফুলে গেছে, কেটে গেছে, সবাই দেখলো মাথাটা কেটে রয়েছে। ভক্তিমতী মায়েরা এর এবার কি পরিচয় দেবেন বলুন? সতীশচন্দ্র গোস্বামী যোগেশের দিকে তাকিয়ে আছে, ঠাকুর ছাড়া কিছু চেনে না, ঠাকুর ছাড়া কিছু বোঝে না, তন্ময়তা ভাব। পুজো করলেন, পুজোতে বসেছেন তো উঠছেন না, পুজো করলেন শিবে। ওম শিবায় শান্তায় করুণাতায় হে করে নিবেদামি চন্দ্র গঙ্গতি পরমেশ্বর। ওম শিবায় শান্তায় করুণাতায় হে করে নিবেদামি চন্দ্র গঙ্গতি পরমেশ্বর। পুজো করলেন গোবিন্দের নমো ব্রহ্মাণ্ড দেবায়। ওম পদ্মা নদীতে ফুল বেলপাতা বিসর্জন দিচ্ছেন, হঠাৎ দেখছেন যে ঠাকুর ওই পর্দার পার থেকে সতীশচন্দ্র গোস্বামী ঢুকছে। দাদা আগে আগে ঠাকুর, পিছন পিছন সতীশ গোস্বামী। বাড়ির ভিতরে গিয়ে আর দেখতে পায় না, বলছে কোথায় গেল? শালাবাবু বলছে কোথায়, কাকে খুঁজছো গো? ঠাকুর আমাকে ডেকে। ঠাকুর আবার কোথায় পেলে? ও তোমার তন্ময়তা ভাব, ঠাকুর ঠাকুর আসে, ভাত খেতে বসেছে, হাতটা চলছে না, মুখটা শুধু নাড়ছে, হাওয়া খাচ্ছে। সবাই বলছে জামাইয়ের মাথার গন্ডগোল হয়েছে নাকি? মনে মনে ভাবছে সতীশচন্দ্র ঠাকুর তাকে খাইয়ে দিচ্ছে, বলছে কবার খাবো, খেয়েছি তো। সবাই ভাবলো জামাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। সেখান থেকে শ্বশুর বাড়ি থেকে অনন্ত মহারাজের বাড়ি এলেন। ও মামা, মামা তোমার ঠাকুরের কাছে আমাকে একটু নিয়ে যাবে গো, তোমার ঠাকুরের কাছে একটু নিয়ে যাবে। আরে দুপুরবেলা ঠাকুরের কাছে আগে খেয়ে নয়, একটু দুপুরবেলা যাবো না, একটু ঠাকুর এখন বিশ্বাস করছো। তুমি এক কাজ করো দেখি, তুমি একটু গীতাটা পাঠ করো। দেহি নহস্মিনা যথা দেহে কোমরং যৌবনং জরা তথা যন্ত্র ন পাপতি। দেহি নস্তুন, দেহের যেমন কুমার যৌবন আছে আর তার আছে সেরকম ধ্যান করো। এটা পাঠ করছে, হঠাৎ একটা শব্দ ভেসে আসছে, একটা কীর্তনের শব্দ ভেসে আসছে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং সর্বভূতানাং স্বামী চ। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং সর্বভূতানাং স্বামী চ। আর ওই গানটার সঙ্গে ঠাকুরও ছুটে আসছে। সতীশচন্দ্র গোস্বামী ঠাকুরকে দেখে ঠাকুরের পায়ে চেপে পড়েছে। দাদা একই করে, ও দাদা একই করে, একই করে, ছাড়ুন ছাড়ুন, পাটা ছাড়ুন দেখি। ঠাকুর অনন্ত গোসাই বড় খিদে পেয়েছে, খাবার ব্যবস্থা কর। অনন্ত মহারাজ বলছে ও ঠাকুর, ও তো খেতে চাই না।
ঠাকুর কোন খিদের কথা বলছে? হ্যাঁ, পূর্ণ মজুমদারের বাড়িতে এসে পূর্ণর হ্যাঁ ভাইয়ের বউকে বললো, কই কি আছে যে? চিড়ে, মুরগি, দুধ, কলা। এদিকে অনন্ত আবার দোকান থেকে মিষ্টি, যে দে এটা দে। এদিকে কিশোরী মোহন আবার কীর্তনের দলবল নিয়ে চলে এলো। কটা বাজে? কিশোরী মোহন দলবল নিয়ে চলে এসছে কীর্তন করতে করতে। কীর্তন হচ্ছে তুমুল কীর্তন, হ্যাঁ তুমুল কীর্তন হচ্ছে। কিশোরী মোহন দলবল নিয়ে আবার কীর্তন করছে, আর ঠাকুর কীর্তনের সঙ্গে সঙ্গে ঠাকুর নাচতে লাগলো। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, যারা নিয়মিত নাম ধ্যান করে, মেডিটেশন করে, বলে না 3 লক্ষ নামের কথা বলা আছে। 3 লক্ষ মানে কি জানেন? 3 দিকে লক্ষ্য, মনে মনে নাম, আজ্ঞা চক্রে চক্রফট এই কুটস্থে স্থির করা, আর কানে নামটা, কানে শব্দ শোনা। কোন কানে? এটাতে কালের শব্দ, এটাতে বাঁশির শব্দ, ঝিঝির শব্দ, বংশী বেণুর শব্দ এই কানে শোনা যায়। যদি ঠিক ঠিক কেউ মেডিটেশন করতে পারে এই কানটা দিয়ে শোনা যায়। এই কানটায় কিন্তু কালের শব্দ আছে, এই কানে শুনলে হবে না, এই কানটা শোনা যায়। যারা নিয়মিত নাম ধ্যান করে, নানা রকমের শব্দ কানের মধ্যে শোনা যায়। ঠাকুর বললেন, ঠাকুরের সারা শরীরটা তরঙ্গের সৃষ্টি হলো, ধরেছে গোসাই, আর গোসাই সারা শরীরটা দেখবেন। যদি কোনো ওই যে বলছে না সাধু সঙ্গ দেহ নিত, যদি কোনো মানুষ সাধু সঙ্গ করে, অরিজিনালি যদি কোনো সত্যিকারের সাধু হয়, তার চোখের দৃষ্টিতে তার অঙ্গ স্পর্শ করলে তার মধ্যে সে শব্দ তরঙ্গের সৃষ্টি হয়। তাই ঠাকুরের পা ধরেছে সতীশচন্দ্র গোস্বামী, সতীশচন্দ্রের সারা অঙ্গ কাঁপতে লাগলো। সতীশচন্দ্রের পা ধরেছে কিশোরী, কিশোরীর সারা অঙ্গ কাঁপতে লাগলো। অনন্ত মহারাজ একে থেকে একে পশ্চ থেকে পশ্চ নেওয়ার সিদ্ধান্ত হলো। দুপুর বেলা সবাই শক্তি নিল। সেদিন দুপুর বেলায় সতীশচন্দ্র গোস্বামী আর অনন্ত মহারাজের নিমন্ত্রণ ঠাকুরের ঘরে। আজকে ঠাকুরের বাড়িতে খাওয়া দাওয়া হবে, ভালো করে শুনবেন। ঠাকুরের বাড়িতে খাওয়া দাওয়া হবে। অনন্ত মহারাজ কিশোরী মোহন একসঙ্গে বসে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেল। এইবারে ঠাকুর আজকে কিশোরী মোহনকে নিয়ে পদ্মার ধারে বসিলে, পদ্মার ধারে বসিলে, ধারে বসে বসে যেখানে বসেছেন সেটাতে নিম গাছ আছে, সেখানে ঠাকুরের বসতে কারণ ওখানটা আগে দিনের বেলায় বাঘ লুকিয়ে থাকতো, এমন তখনকার কথা বলছি। এত ঘন জঙ্গল, সেখানে নিমতলার শ্মশানে গিয়ে ঠাকুর সতীশচন্দ্র গোস্বামী মানে একদম সত্যিকারের বৈষ্ণব জিজ্ঞাসা করছে, দাদা
আপনি কালী পুজো মন্ত্র জানেন না? আচ্ছা বলুন তো, যারা গোঁড়া বৈষ্ণব তারা কালী মন্ত্র পুজো করবে? যারা গোঁড়া বৈষ্ণব কালী পুজো করে না, কালীর মন্ত্র উচ্চারণ করে না, কালীর প্রসাদ দেয় না, এমনকি কালো কালিও ব্যবহার করে না। আর ঠাকুর পরম বৈষ্ণব সতীশ চন্দ্রকে জিজ্ঞাসা করছে, আপনি নাকি কালী পুজোয় সিদ্ধ? সতীশচন্দ্র গোস্বামী কিন্তু এত গোড়াও ছিল না। তিনি ভদ্রাকালীর পুজো করতেন, কালীর পুজো করতেন, কালী স্তোত্র পাঠ করতেন। নবদ্বীপ আর দক্ষিণেশ্বর তার ছিল সমান। বলুন একবার, বলুন দেখি নাম সেই কালীর মন্ত্র ধ্যান করুন। আসান করে দিচ্ছি, কালীর মন্ত্র ধ্যান করুন দেখি। কালীর মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। ওম খড়গং চক্রগণ সুচাপ পরীক্ষাং শিবং সিন্ধং ভগবীনং ক্ষীরা সংঘং সংস্পদিতং গস্তিলং সবঙ্গং সুপ্রীতং লীলাস্মদুক্তি মৎস্যপান সংক্ষেপে যমস্তমে কমল জহং মধুকৈটবং জয়দং দেবী চণ্ডী জগতি হরিণী জয় সংস্করণে দেবী দেখছেন ঠাকুর মা কালী হয়ে খড়গ তুলিয়া ভৈরব দেখিল চাহিয়া। দেখছে সত্যি মা কালী, ঠাকুর যেন মা কালী হয়ে মায়ের ব্যাখ্যা ঠাকুর নিজে করছে। মা কালী হয়েছে। দাদা ও দাদা, একটা মন্ত্র জপ করুন দেখি। একটা মন্ত্র কানে দিয়েছে। মন্ত্র জপ করতে করতে ধ্যানের মন্ত্র কখন পাল্টে গেছে। মন চলল ক্ষিতি অভেজ মরুদ্যমের ভিতর দিয়ে একে একে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব স্তর পর্যন্ত। ঠাকুর বললেন, দাদা বেশ হয়েছে, আর নয়, ওঠেন দেখি। কি দেখলেন? দেখলাম ঠাকুর সমাগত সন্ধ্যা পর্দার চর। আর জানো ঠাকুর, যে মন্ত্র নিয়ে বসেছিলাম সে মন্ত্রটা কখন পাল্টে গেল। আবার দেখছি কেমন একটা জ্যোতি চলে আসছে, তাতে 4 অক্ষরের নাম লেখা। পরের দিন দুপুর বেলায় ঠাকুর সতীশচন্দ্র গোস্বামীকে ঘরের মধ্যে ধরে দরজাটা লাগিয়ে দিলেন। মহাপ্রভু গম্ভীরায় মহাপ্রভু দরজা বন্ধ করে যেমন হরিকথা শ্রবণ করেছিলেন, তদ্দ পরমদাল পরম প্রেমময় শ্রী ঠাকুর ফুলচন্দ্র দরজাটা ভেসিয়ে দিয়ে বললেন, কি দেখলেন? কি পেলেন? কি পেলাম? কেন? কীর্তনের সময় কি দেখলে গো? জাদু। নীলতলার শ্মশানে কি দেখলে গো? কি দেখেছ? ঠাকুর চরণটা জড়িয়ে ধরে বলছে, ঠাকুর আর বুঝতে চাই না,
আর আমি বুঝতে চাই না তুমি আমাকে গ্রহণ করে নাও। গ্রহণ তো অনেক আগেই করেছি গো, নাহলে পেলেন কি? একটা প্রশ্ন করতে গেলে ঠাকুর একটু অন্যভাবে বললেন, লাগবি তো লাগার মতো লাগ, আপনি থেকে তুমি, তুমি থেকে তো, ধরবি তো ধরার মতো ধর, মৃত্যুকে পায়ে মারিয়ে দিয়ে অমৃত্যের দিকে রাগ দেখি লেগে পড়। এক দিব্য বিভোর হয়ে ঠাকুর দাঁড়িয়ে গেলেন। সতীশচন্দ্র গোস্বামী বসে বসে দেখছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ জল জল করে জ্বলছে। যুক্তাঞ্জলি দিয়ে বললেন, ঠাকুর নমো ব্রহ্মণ্যদেবায় ব্রহ্মণ্যহিতায় জগদ্ধিরায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। নমো ব্রহ্মণ্যদেবায় জগদ্ধিরায় কৃষ্ণায় গোবিন্দায় হে নমো মুকুন্দ, তোমার জয় হোক। হে মহাবিষ্ণু জগৎকর্তা, তোমার জয় হোক। ঠাকুর আমি ওই চরণে সবে সতীশচন্দ্র গোস্বামী অদ্বৈত আচার্যের সাক্ষাৎ বংশধর ঠাকুরের চরণে নিজেকে সমর্পণ করে দিলেন। তিনি যে সেই চিনতে পারলেন, সেই অদ্বৈত আচার্যের সাক্ষাৎ বংশধর, তিনি সেদিন ঠাকুরকে চিনেছিলেন। তার হাজার হাজার শিষ্য, সেই সব শিষ্য সব ঠাকুরের পায়ে সমর্পণ করেছিলেন। আজকে সেই মহাভাব সমাধি লীলা, লোকজন শীতের রাত এই লীলাগুলো একটু সকাল সকাল হলেই ভালো হতো। যাই হোক, সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হয়। প্রত্যেকের মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, ঋত্বিক দাদারা বলে গেলেন মাইকে সব মন্দির যাচ্ছে, এই মন্দিরটা যাতে খুব তাড়াতাড়ি সুসম্পন্ন হয়, সেই জন্য আপনারা সবাই মাননীয় বিভাসটাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যাতে এই মহান যজ্ঞ শান্তি নির্মাণ সমিতি এই মন্দিরের অসমাপ্ত কাজ যাতে তাড়াতাড়ি সমাপ্ত হয়। পরম পিতার কাছে সকলে প্রার্থনা করবেন এবং সকলে মিলে সহযোগিতা করবেন, তাহলেই আমাদের পরম
এই সাধন পীঠটা একদিন সুন্দর থেকে আরো সুন্দরতম হবে। প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে লীলা শেষ করব। আমরা একটু রাধা গোবিন্দের জয়ধ্বনি দিয়ে ঠাকুরের জয়ধ্বনি দিয়ে পালা শেষ করবো। হ্যাঁ, রাখালি রাজা রাখালি রাজা বলে দেয়া কোথায় গেলাম
পাচ্ছেন আমি আমি কোথায় গোড্ডা থেকে আসছি, গোড্ডা থেকে কীর্তন করে আসছি, দুরাত থেকে জেগে দুরাত জেগে আসছি। আর ক্লান্ত হচ্ছেন কেন? ক্লান্ত হলে চলবে না। আর একটা হবে তাহলে একটা বাবু রঙের গায়ে কে আইল রে কোথায় ছিল রে মধুমাখা মধু ছিল রে কোথায় ছিল রে মধুমাখা কোথায় ছিল রে মধুমাখা কোথায় ছিল রে মধুমাখা ঠিক আছে, সবাইকে মঙ্গল কামনা করি। আমরা প্রতি বছর এখানে আসি, বছরে এসেছি। আমরা শুধু ঠাকুরের জন্মলীলা না, আজকে তো মহাভাব সমাধি হলো, ঠাকুরের বাল্যলীলা, ঠাকুরের বিবাহ লীলা, দেবাদিদেব মহাদেবের ঠাকুর দর্শন, ভক্ত কিশোরী মোহনের লীলা, ভক্ত অনন্ত মহারাজের লীলা, হ্যাঁ এই বহু লীলা কীর্তন। তাছাড়া আমরা পদাবলীও গাই। গতকাল আমরা পদাবলী গিয়ে আসছি, গোড্ডা জেলায় ছিলাম। এবার হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে নাম জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো।
আমাদের ঠিকানা আমাদের কাছে আছে। যারা বহিরাগত দাদা এসছেন, হ্যাঁ বলেন না, হ্যাঁ সে তো ঠিক আছে। যদি কাউরি বাইরের লোকের ঠিকানা প্রয়োজন হয় আমাদের কাছে পাবে, এই আশা করি আমরা ঠাকুরের জয় ধরে দিই। এই মঞ্চের সমাপ্তি যারা ঘোষণা করবেন তাদেরকে মঞ্চে আসার জন্য বলছি, কারণ উৎসবের সমাপ্তি ঘোষণা হবে, তো যারা করবেন তারা মঞ্চে আসুন সমাপ্তি ঘোষণা করার জন্য। বন্দে